আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুতিনের ভয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করলেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে আর কোনো সহযোগিতা দেয়া হবে না। গাজা যুদ্ধবিরোধী নিয়ে এবার মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেছেন জোর করে হামাসকে অস্ত্রত্যাগ করানো যাবে না। অন্যদিকে ট্রাম্প বলেছেন অস্ত্রত্যাগ না করলে কিভাবে অস্ত্রত্যাগ করাতে হয় সেটা আমরা ভালোভাবেই জানি। এদিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে কমাতে এবার সামরিক জোট করছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। তাদের মূল লক্ষ্য একে অপরকে সামরিক সহযোগিতা দেয়া এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যকে বিদায় করা। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছেন নতুন প্রজন্মের ফাইটার জেট, যেটা দিয়ে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে আঘাত করা যাবে। তাছাড়া এই ফাইটার জেট কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শনাক্ত করতে পারে না। অবশেষে গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্ক, ইরান এবং মালয়েশিয়া তারা গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আগামীকাল থেকে পাঠাচ্ছে সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে এখন তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। ইউক্রেনকে আর কোনো অস্ত্র দেবে না, এমন কঠোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যুদ্ধ চালিয়ে গেলে ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব, তাই এখনই সময় এই যুদ্ধ বন্ধ করার। ট্রাম্পের ভাষায় যুদ্ধ মানেই ধ্বংস, আর সেই ধ্বংসের দায় নিতে হবে সবাইকেই। এই ঘোষণার পরই ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তর্ক-বিতর্ক, কারণ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেনের সামরিক অবস্থানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি মস্কো যুদ্ধ থামাতে না চায় তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ভয়ঙ্কর সব আধুনিক অস্ত্র সরবরাহ করবে। সেই ঘোষণা শোনার পর আন্তর্জাতিক মহল জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ, কারণ এতে যুদ্ধের মাত্রা আরও বেড়ে যেতে পারত। কিন্তু রাশিয়া তাতে দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় ইউক্রেনকে অস্ত্র দিলে নেওয়া হবে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা। রাশিয়ার সেই কঠোর হুঁশিয়ারির পর হঠাৎ করেই সুর নরম করে ফেলে ওয়াশিংটন। জানা গেছে হোয়াইট হাউসে কয়েক দফা বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে নতুন কোনো অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ইউক্রেন সরকারকে সরাসরি বার্তা দিয়ে বলেন যুদ্ধ থামানোই এখন একমাত্র সমাধান, কারণ অস্ত্র আর রক্তপাত কোনোদিন শান্তির পথ দেখাতে পারে না। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মার্কিন নীতিতে বড় পরিবর্তন দেখা গেছে, যা ইউক্রেনের ভবিষ্যৎ যুদ্ধ কৌশলে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউক্রেনের জন্য বড় ধাক্কা, কারণ পশ্চিমা অস্ত্রই ছিল তাদের প্রধান শক্তি। অন্যদিকে রাশিয়া এই ঘোষণাকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে যুদ্ধ থামাবে নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকেই। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে এবার মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি ট্রাম্প এক কঠোর বার্তা দিয়ে বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। যদি তারা তা না করে তাহলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। ট্রাম্পের এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের বক্তব্যের পরপরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও কূটনৈতিক মহলে সরাসরি প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই সিদ্ধান্ত কেবল গাজার শান্তি ফেরানোর প্রচেষ্টা নয়, বরং এটি অঞ্চলের শক্তি ভারসাম্য ও রাজনৈতিক প্রভাবকে সরাসরি প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই নির্দেশনার মাধ্যমে ট্রাম্প একপক্ষীয় শক্তি প্রদর্শন করছেন, যা হামাসকে অস্ত্রত্যাগে বাধ্য করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রত্যেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এখন উত্তেজনার মাত্রা ও নিরাপত্তার জন্য অত্যন্ত সতর্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন হামাসকে শেষ করতেই যুদ্ধবিরতির নাটক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন ইসরায়েলের হাতে যখন আধুনিক অস্ত্র রয়েছে তখন আত্মরক্ষার জন্য হামাসের কাছে অস্ত্র থাকা অন্যায় কিছু নয়। এটা কোনো যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধবিরতির নামে হামাসকে ধ্বংস করার পরিকল্পনা। এরদোগান আরও উল্লেখ করেন শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমাজকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এবং একপক্ষীয় পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। তার মতে এই ধরনের পদক্ষেপ কেবল উত্তেজনা বৃদ্ধি করে এবং মধ্যপ্রাচ্যে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তুরস্কের এই কঠোর অবস্থান কূটনৈতিক মহলে নতুন দ্বন্দ্ব ও বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তাদের একমাত্র উদ্দেশ্য গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই সিদ্ধান্ত একতরফাভাবে ইসরায়েলের পক্ষে ভারসাম্য তৈরি করছে। এর ফলে হামাস ও ইসরায়েলের মধ্যে আরও বড় সংঘর্ষের ঝুঁকি বাড়ছে।
সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল তাকিয়ে আছে গাজা উপত্যকার দিকে। হামাস কি সত্যিই অস্ত্র ত্যাগ করবে, নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী সংঘাতের নতুন অধ্যায়? বিশ্ব রাজনীতিতে নতুন একটি নাটকীয় মোড় এসেছে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন একটি জোট গঠনের পথে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই জোট শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং অর্থনৈতিক ও সামরিক শক্তি মিলিয়ে বিশ্ব মঞ্চে নতুন ভারসাম্য তৈরি করতে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই উদ্যোগকে গভীর নজরে রাখছে। তিনটি দেশের মধ্যে কৌশলগত সমন্বয় ইতিমধ্যেই শুরু হয়েছে। রাশিয়া চীনের সঙ্গে যৌথ নীতি নির্ধারণের পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে কাজে লাগাতে চাচ্ছে। তারা আশা করছে, এই নতুন জোট পশ্চিমা দেশগুলোর প্রভাব কমাতে এবং নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, এই জোটের লক্ষ্য শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত মঞ্চ তৈরি করবে, যা পশ্চিমা আধিপত্যকে প্রভাবিত করতে পারে। তিনটি দেশ একে অপরের সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানচিত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ এটিকে বৈশ্বিক শান্তির জন্য হুমকি মনে করছেন, আবার কেউ বলছেন এটি একটি প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপ। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই উদ্যোগ বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং বিভিন্ন অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, আগামী সময়ে এই জোট কেবল রাজনৈতিক নয়, বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রেও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। তাই আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা এবং কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ ইতিমধ্যেই এই নতুন পরিস্থিতি মোকাবেলার জন্য কৌশল নির্ধারণ শুরু করেছে। সার্বিকভাবে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার এই নতুন জোট কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাব্য একটি বড় পদক্ষেপ। সামনের কয়েক মাসে এই জোটের কর্মকাণ্ড আন্তর্জাতিক রাজনীতিকে নতুন আকার দিতে পারে। চলতি সপ্তাহে তেহরান থেকে আসে এক নতুন সামরিক ঘোষণার খবর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সম্প্রতি একটি দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান উন্মোচন করেছে। সরকারি ফুটেজে দেখা গেছে, বিমানটি আধুনিক এভিয়নিক্স, রাডার সিগনেচার কমানোর নকশা এবং নজরদারি ও আঘাত দুই ধরনেরই ভূমিকা পালনের উপযোগী। এই নতুন প্ল্যাটফর্মটি প্রদর্শনের মাধ্যমে একদিকে নিজের প্রযুক্তিগত সক্ষমতা দেখাতে চাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক বার্তা পাঠাচ্ছে। ইরানের বিমান শিল্পের ইতিহাসে নতুন কিছু নয়। গত কয়েক বছরে কাহির ৩১৩ সহ বিভিন্ন প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে। তবে অতীতের প্রদর্শনীগুলো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক আছে। অনেকে মনে করেন, সরকারি ভিডিও ও মডেলগুলো প্রায়শই প্রচারণামূলক বা প্রোটোটাইপ ভিত্তিক হতে পারে। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন উন্মোচনের পেছনে কতটা বাস্তব প্রযুক্তিগত অগ্রগতি রয়েছে। নতুন বিমানটি যদি বাস্তবে পরীক্ষা উত্তীর্ণ হয়, তবে এটি স্বল্প দূরত্বের আঘাত, নজরদারি এবং নেটওয়ার্ক ভিত্তিক তথ্য আদান প্রদানে ব্যবহারযোগ্য। সরকারি দাবি অনুযায়ী বিমানটির রাডার প্রোফাইল কমানো হয়েছে, যা শত্রু রাডারের চোখে সহজে ধরা পড়া কঠিন করবে। পাশাপাশি এটি উন্নত সেন্সর ও সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করে আঘাত করতে সক্ষম। এটি কৌশলগতভাবে বিমানকে কৌশলগত ও রাজনৈতিক বার্তা প্রেরণের পাশাপাশি সামরিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দিকেও ইঙ্গিত দেয়। ইরান শুধু নিজস্ব প্রোটোটাইপ প্রদর্শনী সীমাবদ্ধ নয়, দেশের সামরিক কৌশলে বিদেশি প্রযুক্তি ও ক্রয়ও গুরুত্বপূর্ণ। সম্প্রতি তারা রাশিয়ার কাছ থেকে আধুনিক ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে। নিজস্ব প্রোটোটাইপ প্রদর্শন এবং বিদেশি ক্রয়ের এই দুই পথই ইরানকে দ্রুত আকাশ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, নতুন বিমান প্রদর্শন মূলত রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে। তবে প্রকৃত অপারেশনাল ক্ষমতা যাচাই করতে হলে আরও পরীক্ষা, প্রযুক্তিগত বিবরণ এবং বাস্তব ব্যবহারের প্রমাণ দরকার। যতক্ষণ না এসব নিশ্চিত হয়, ততক্ষণ বিমানটিকে এক ধরনের দাবিমূলক প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হবে। অবশেষে গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্ক, ইরান এবং মালয়েশিয়া, এই তিন শক্তিশালী মুসলিম দেশ একযোগে গাজায় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এই যৌথ সেনা অভিযান অঞ্চলে সুষ্ঠু শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তাও প্রদান করবে। ইরান, তুরস্ক এবং মালয়েশিয়ার যৌথ সেনা মোতায়েন অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পিত। এটি কেবল সামরিক উপস্থিতি নয়, বরং স্থানীয় জনগণের জন্য খাদ্য, ওষুধ, চিকিৎসা সহায়তা এবং জরুরি পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যও বহন করছে।
বাহিনী স্থানীয় প্রশাসন, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে শান্তি এবং সহায়তা দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে যায়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু সামরিক দিক নয়, কূটনৈতিক ও মানবিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ সংকেত। মুসলিম দেশগুলো এই উদ্যোগের মাধ্যমে দেখাতে চাচ্ছে যে তারা কেবল কথায় নয়, বাস্তব পদক্ষেপেও প্রস্তুত। গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন তাদের মূল লক্ষ্য। নিরাপত্তা বাহিনী গাজায় প্রবেশ করলে সংঘাতের মাত্রা কমানো হবে এবং স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া এই বাহিনী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জরুরি পরিষেবার কার্যক্রম সচল রাখতেও সহায়ক হবে। ফলে জনগণ শান্তি ও নিরাপত্তার পাশাপাশি ন্যায্য ও মানবিক সহায়তা পাবে। সারসংক্ষেপে, তুরস্ক, ইরান এবং মালয়েশিয়ার এই যৌথ শান্তিরক্ষা বাহিনী গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি মানবিক সহায়তাও প্রদান করবে। এটি কেবল একটি সামরিক উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক পরিসরে মুসলিম দেশগুলোর সমন্বয়, সংহতি এবং মানবিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।